প্রতীক্ষা। সেদিন সুমনা গঙ্গার পাড়ে বসে অলস ভঙ্গিতে আকাশ পাতাল ভাবছিল। বোলপুর থেকে বেরিয়েছিল সে খুব ভোরবেলায়। আজ তার স্বামী দিবাকরের নিরুদ্দেশের 12 বছর হওয়ার শেষ দিন। নিয়ম মতো আজ তার সিঁদুর ধুয়ে বৈধব্যের বেশ ধারণের দিন। গঙ্গা স্নান না করেও এটা করা যেত, কিন্তু দীর্ঘ 30 বছর আগে ছেড়ে যাওয়া মাতৃভূমি বহরমপুরে কি এক আমোঘ আকর্ষণে সে চলে এসেছে। আজ গঙ্গা স্নান করে শুচিস্মিতা হতে বড় মন চাইছিল তার। হাত ব্যাগে একটা ধূসর তাঁতের শাড়ি, যা স্নান সেরে পরবে সে, সঙ্গে কৌটোতে সামান্য ফল সন্দেশ আর ছোট একটা টাকার পার্স। হঠকারিতা করে চলে এসে ভাবল ভুলই হলো তার। এগুলো কার জিম্মায় রেখে সে স্নান করবে? উথাল পাতাল মন নিয়ে যখন সুমনা এসব ভেবে চলেছে, ঠিক এমন সময় ঘাড়ে কারোর কোমল হাতের স্পর্শ পেয়ে চমকে মুখ ফেরাতেই দেখল তার এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু দীপা। দীপা বলল, কিরে, পরনে ঢাকায় সিথিতে সিঁদুর পরে অপরূপা সাজে এখানে কি করছিস? সঙ্গে কেউ নেই? দিবাকর বাবু আর তোদের ছেলের কি খবর? আর তার আগে এটা বলতো লাস্ট 12 বছর ধরে কোনো যোগাযোগ রাখিসনি কেন? নাকি বরের প্রেমে এতটাই মশগুল ছিলি যে আমাদের বন্ধুত্বটাই মন থেকে ডিলিট করে দিয়েছিলিস? কিরে, কথা বলবি না তুই? ভাগ্যিস আজ এই রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছিলাম। তুই আগে আমার স্কুটিতে ওঠ, আজ আর স্কুলে যাব না। সুমনা বলল, ভাবছি তোর কোন প্রশ্নের উত্তরটা আগে দেব। জানিস তো, আমি এখন সবার করুণার পাত্রী। যাই হোক, তুই কিন্তু আগের মতোই সুন্দরী আছিস, এখনো রিজু টান টান, উজ্জ্বল মসৃণ ত্বক, বয়সটা যেন এক জায়গায় থমকে আছে। আমাদের বয়সটা 52 হলো, তাই না রে দীপা? আচ্ছা, বিয়েটা কবে করলি? তোর ভাস্করের তপস্যা তাহলে সার্থক হয়েছে বল। তুই তো তোর ভাই বোনদের মানুষ করার জন্য বারবার ভাস্করকে ফিরিয়ে দিয়েছিলি। আমি এই নিয়ে কতবার রাগ করতাম তোর উপর। হ্যাঁ রে, ভাইয়ের বউ তোকে ভালোবাসে তো দীপা? এবার থাম মনি, প্রশ্নের ঝড় তুলে দিলি, সব উত্তর বাড়ি গিয়ে দেব। না রে দীপা, আজ আমাকে ফিরতেই হবে। তোকে ছাড়লে তো যাবি, আমার সংসার দেখবি না? ভাস্করকে দেখবি না? আমি তিনজন ভাই বোনকে প্রতিষ্ঠিত করে বিয়ে দিয়ে সংসারী করেছি। শুধু আমার নাছোড় প্রেমিক বাউন্ডুলেটাকে অনেকবার অনুরোধ করে হাতে পায়ে ধরেও সংসারী করতে পারিনি। আমি হয়তো বিয়ে করতাম না রে। একদিন ভাই বউয়ের একটা কথা আমার কানে এলো। সে ভাইকে বলছে, আচ্ছা, ওই ভাস্কর নামের লোকটা এখানে আসে কেন? তোমার দিদি কি লোকটা রক্ষিতা? ভাই সেই শুনে বউয়ের গালে একটা চড় মেরে বলেছিল, ভাস্করদা আমাদের জন্য ভগবান। বাবা মায়ের মৃত্যুর পর ভাস্করদা দিদিকে বিয়ে করে এই পরিবারের দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু দিদি রাজি হয়নি। দিদি একা লড়াই করে আমাদের বড় করেছে। ভাস্করদা নিরলসভাবে পাশে থেকেছে। আমাদের সুখের জন্য সে সারা জীবন সন্ন্যাসীর মতো জীবন কাটিয়েছে। ওই কথাটা কানে যেতেই আমি ঠিক করি ভাস্করকে বিয়ে করব। 15 দিনের মধ্যেই আমি আলাদা ফ্ল্যাট নিয়ে চলে যাই। আমরা বিয়ে করি অবশেষে। জানিস তো, ভাস্কর আমাকে সত্যিই খুব ভালোবাসে, তাই ও অনেকগুলো বছর বিয়ে না করে শুধুমাত্র আমার প্রতীক্ষাতেই ছিল রে। জানিস, আমাদের একটা বাচ্চা অ্যাডপ্ট করেছি। সুমনা বলল, কি কাকতালীয় ব্যাপার দেখ দীপা। আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করার পরেও সে ফিরে এলো না। তোর আর ভাস্করের প্রতীক্ষা দেরিতে হলেও সার্থকতা পেল। তুই এইসব কি বলছিস মনি? দিবাকর আজ 12 বছর নিরুদ্দেশ। আমাদের একমাত্র ছেলে সৌম্যর মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে গভীর রাতে একটা চিরকুটে তার চলে যাওয়ার কথা লিখে বাড়ি ছেড়েছিল। ওর চলে যাওয়া আজও আমার কাছে রহস্য। আমিও একটা স্কুলে চাকরি করি। চল মনি, আমার ফ্ল্যাটে চল। একটু অপেক্ষা কর, স্নানটা করে নি। আজ থেকে আমার বৈধব্যের দিন শুরু। আসলে দিবাকর চলে যাওয়ার পর থেকেই তো আমার বৈধব্য শুরু হওয়ার কথা। তবু মনে হয়েছিল হয়তো সে ফিরে আসবে, কারণ আমি আজও তো জানি না
সে কী কারণে বিয়ের এত বছর পর স্ত্রী সন্তানকে ছেড়ে চলে গিয়েছিল। আমাদের মধ্যে কখনোই কোনো সেরকম ঝগড়া অশান্তি হয়নি। ফ্ল্যাটে ঢুকেই দীপা হইচই করে বলল, এই ভাস্কর, দেখো কে এসেছে। ভাস্কর বেরিয়ে মণির মুখোমুখি হতেই মণি ভূত দেখার মতো চমকে উঠল। ভাস্করও কেমন কেঁপে উঠল। মণি একবার ভাবল ভণ্ডটার মুখোশ টেনে ছিঁড়ে দিই। দীপা বলল, কিরে, ওকে দেখে এত চমকে গেলি কেন? আসলে তোর ভাস্করকে দাড়ি গোফের জঙ্গলে ঠিক একজন তপস্বীর মতো লাগছে রে। নমস্কার ভাস্কর, আমি সুমনা, চলুন বসা যাক। ভাস্কর ম্রিয়মাণ হয়ে বলল, আপনারা গল্প করুন, আমি আসি। কোথায় যাবেন মশাই? এক যুগ পরে আমাদের দেখা হলো, কত কথা জমে আছে। দীপা বলল, কি বলছিস মণি? সুমনা ম্লান হেসে বলল, এক যুগ পরেই তো আমাদের তিনজনের দেখা হলো রে দীপা। আর তোর ভাস্করের গল্প শুনে শুনে ভাস্করের একটা ছবি আমিও তো মনে মনে এঁকে রেখেছিলাম রে, শুধু চোখেই দেখিনি। ভাস্কর তোর আর তোর পরিবারের কাছে ভগবান, কিন্তু তোরা আমার গল্প শুনবি না? আচ্ছা মণি, তুই দিবাকরকে খুঁজিসনি? দিবাকরের সঙ্গে আমার ভালোবাসা ক্লাস 10 থেকে। ও আমার দাদার বন্ধু। ওর এক দূর সম্পর্কের মামা মামি ওকে মানুষ করেছিল। বোলপুরে ওর বাবার কেনা একটা বাড়ি আর রেখে যাওয়া বেশ কিছু টাকা ছিল। মামা মামির সংসারে অনাদরে লেখাপড়া শিখছিল। জানিস দীপা, প্রথম দেখাতেই মায়ের মতো দিবাকরের প্রতি আমারও কেমন মায়া হতো। ভাবতাম আমি কেমন দাদা মা বাবার স্নেহে ভালোবাসার গণ্ডির মধ্যে বড় হচ্ছি, কিন্তু এই ছেলেটিকে ভালোবাসার মতো কেউ নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই মায়া থেকেই আমার ভালোবাসার শুরু। কেন জানি না দিবাকরের এই ঘন ঘন বাড়িতে আসাটা বাবা একেবারেই পছন্দ করতো না। আজ বুঝতে পারছি আমার বাবা অনেক দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন এই মেলামেশার ফল ভালো হবে না। তারপর ও একটা কোম্পানিতে চাকরি পায়। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিল বলে ওর প্রতি আমার বাবা মায়ের সহানুভূতি থাকলেও এই বিয়েতে বাবা মত দেবে না জানতাম। আমার গ্র্যাজুয়েশনের শেষ দিন আমি এক কাপড়ে বাড়ি ছেড়ে ওর সাথে বোলপুর এলাম। আমরা একটা কালী মন্দিরে বিয়ে করলাম। মা কালী ছাড়া আমাদের বিয়ের আর কোনো সাক্ষী নেই। বিয়ে 3 বছর পর ও অনেক বড় নামী কোম্পানির অফিসার পদে চাকরি পায়। চাকরি সূত্রে কলকাতায় থাকতো। আসলে আমি আমার সবটুকু দিয়ে ওকে ভালোবেসেছিলাম। আজ 30 বছর বাপের বাড়ির মুখ দেখিনি। ওর হাত ধরে আমি বাকি সবাইকে ত্যাগ করেছিলাম। বাবা মা নেই, দাদাটাও বুড়ো হয়ে গেল। আমি ইচ্ছে করেই তাকে আর খুঁজিনি। যে বিনা দোষে স্ত্রী পুত্রকে ত্যাগ করতে পারে তাকে কি খুঁজে কি লাভ হতো দীপা? তাকে শাস্তি তো দিতে পারতিস। তোদের প্রতিবেশীরা সাক্ষী দিত, আমি দাঁড়াতাম তোর পাশে। দীপা, ফ্যানটা একটু বাড়িয়ে দে, ভাস্কর খুব ঘামছে। সেই কারণে এই 12 বছর তোর কোনো খোঁজ খবর ছিল না। কিন্তু আমার একটা ব্যাপার ভেবে খুবই আশ্চর্য লাগছে। বিয়ের এত বছর পর লোকটা বিনা অপরাধে তোকে ছেড়ে গেল। তোর একবারও ওই লম্পটটার মুখোমুখি হতে ইচ্ছে করেনি? আমাকে একবার জানাতে পারতিস। জানালে কি করতিস? সহানুভূতি আর করুণা করা ছাড়া কি করতিস? আচ্ছা, তোর সঙ্গে ভাস্করের পরিচয় কত বছরের? তা প্রায় 15 বছরের। ভাস্কর আমার মায়ের দূর সম্পর্কের ভাইপো। ও বহরমপুরে এলে আমাদের বাড়িতেই উঠত। আমার বাবা মায়ের মৃত্যুর পর আমার যখন দিশেহারা অবস্থা, তখন ভাস্কর ওর সবটুকু দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। তারপর যা হয়, ওই আমাকে প্রথম প্রপোজ করে। আমি তখন ভাই বোনদের নিয়ে এতটাই চিন্তায় ছিলাম যে ওর প্রস্তাবে সাড়া দিতে পারিনি। কিন্তু মানুষটা হাল ছাড়েনি। একরকম বুড়ো বয়সে এসেই আমাদের বিয়েটা হলো। জানিস দীপা, দিবাকর খুব দায়িত্ববান স্বামী। আমার নিশ্চিত বিশ্বাস ও বিয়ের কয়েক বছরের মধ্যেই অন্য কোনো সম্পর্কে জড়িয়েছিল। অথচ দীর্ঘদিন ধরে ব্যালেন্স করে দুটো সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। ছেলের মাধ্যমিক পরীক্ষা আর আমার চাকরি পাওয়া পর্যন্ত ও অপেক্ষা করেছিল।
হয়তো দু নৌকায় পা দিয়ে আর চলতে পারছিল না, কিংবা বিবাহিত স্ত্রীর সঙ্গে এই দ্বিচারিতা তার বিবেকে বাজছিল। তুই যাই বল, আমি হলে কিন্তু লোকটাকে কিছুতেই ছাড়তাম না, শাস্তি দিয়েই ছাড়তাম। শাস্তি হয়তো সে পাচ্ছে, আর বাকি জীবন এই অপরাধের জন্য সে অনুশোচনায় তুষের আগুনের মতো ধিক ধিক করে জ্বলবে। আমি তার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি। সে বোলপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমার ছেলে তার বাবাকে ঘৃণা করে। অনেক আগেই সে আমাকে সিঁদুর মুছে ফেলার কথা বলেছিল। আমি কোন আশাতে যে মুছিনি কে জানে। ওর দেওয়া আলমারি ভর্তি শাড়ি আমি বিলিয়ে দিয়েছি। বাড়িটা আর ওর দেওয়া গয়নাগুলো সমু অনাথ আশ্রমে দান করে দেবে ঠিক করেছে। আচ্ছা ভাস্করবাবু, আমার জীবনের গল্পটা আপনার কেমন লাগলো? হ্যাঁ রে দীপা, তোর বর কোথায় চাকরি করত? ও তো গত 10 বছর ধরে ব্যাঙ্গালোরে ছিল, এখন অবসর নিয়েছে। এই ফ্ল্যাটটা ওই কিনেছে। তোর স্বামী সাজানো সংসার দেখে আমার খুব ভালো লাগলো। কই তোদের ছেলেকে দেখছি না? ওই স্কুলে গেছে। আজকের দিনটা থেকে যা, তোকে দেখলে সাম্য খুব খুশি হবে। তোর ছেলের নাম বুঝি সাম্য? আমার ছেলের নামের সাথে খুব মিল, তাই নামটা বুঝি ভাস্কর রেখেছে? হ্যাঁ রে, ওই রেখেছে। আর অদ্ভুত ব্যাপার দেখ, তোর স্বামীর নাম আর আমার স্বামীর নামের মানেও কিন্তু একই, সূর্য। আমার সূর্য কালো অন্ধকারে মেঘে লুকিয়ে থাকলো, তোর সূর্য ঝলমল করে চিরভাস্কর হয়ে রইল। ভাস্কর, আমার একটা অনুরোধ, আপনি দীপার জীবনে এইভাবে সারা জীবন উজ্জ্বল হয়েই থাকুন। আজ আসি রে দীপা, তুই খাবি না মনি? আজ আমাকে খেতে নেই দীপা, প্রকৃত অর্থেই আজ আমি বিধবা। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।